রাজেশ, তাহলে না এর আগেও আমরা দেখেছি যে তিনি অস্বীকার করেছিলেন, গ্রেফতার হয়েছিলেন, আবারও গ্রেফতার হয়ে একই কথা তিনি বলছেন। এবার তার বাবা সামনে এসে বলছেন, পিসি সামনে এসে বলছেন কেউই নাকি কিছু জানতেন না, কিন্তু তাদের নামে অনেক টাকা লেনদেন করা হয়েছে এবং সেগুলো নগদে করা হয়েছে। কোন দিকে ইঙ্গিত করছে? ঠিক তাই। দেখো, জীবনকৃষ্ণ সাহা সিবিআইয়ের হাতে যখন গ্রেপ্তার হয়েছিলেন তখনও তিনি বারবার বলেছিলেন তিনি বিজেপির চক্রান্তের শিকার হয়েছেন। এবারও গ্রেপ্তার হওয়ার পর তিনি বিজেপির চক্রান্তের দিকে আঙুল তুলেছিলেন। কিন্তু দেখো, ইডি যে এতদিন ধরে তাকে নজরে রেখেছে, তার ইডি স্ক্যানারে ছিলেন জীবনকৃষ্ণ সাহা, দিনের পর দিন ইডি কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে শুরু করে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে, তার বাবাকে জিজ্ঞাসা করেছে। সেকশন 50 PMLA অ্যাক্টে কিন্তু দুজনের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল। তার স্ত্রী টগর সাহা এবং তার বাবা বিশ্বনাথ সাহা দুজনেরই কিন্তু প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের সেকশন 50-তে দুজনের স্টেটমেন্ট রেকর্ড করা হয় প্রথমেই। সেখানেই কিন্তু সেখান থেকে কিন্তু জীবনকৃষ্ণ সাহার এই যে গ্রেপ্তারির বা তার বাড়িতে একটা তল্লাশির সম্ভাবনা শুরু হয়। তার কারণ একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়েছিল। কারণ জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহার যখন বয়ান রেকর্ড করেন ইডির গোয়েন্দারা, সেই সময় কিন্তু তিনি বলেন যে তার একাধিক ব্যবসা রয়েছে, তার বীরভূম জেলাতে 2টি ব্যবসা রয়েছে, তার যেরকম আলুর কোল্ড স্টোরেজ রয়েছে, তেলের মিল রয়েছে, পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে তার রেশনের চালের ডিস্ট্রিবিউটর রয়েছে। কিন্তু এই কোনো ব্যবসার সঙ্গেই জীবনকৃষ্ণ সাহা তার ছেলে যুক্ত নন। ফলে তার সঙ্গে ব্যবসায়িক লেনদেনের যে যুক্তিগুলো জীবনকৃষ্ণ সাজাচ্ছেন, সেই যুক্তির সঙ্গে কন্ট্রাডিক্ট করছে তার বাবার বয়ানের সঙ্গে। পাশাপাশি তার বাবা এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় 50 লক্ষ টাকা সন্ধান পেয়েছে ইডি। একটা মানি ট্রেল পাওয়া গেছে 2020 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। এখন সেই টাকাটা কার? দেখো, তার স্ত্রী তিনি নিজে প্রাইমারি স্কুলের শিক্ষিকা। জীবনকৃষ্ণ সাহা অতীতে ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক, পরবর্তীকালে তিনি হাই স্কুলের শিক্ষকতা করছিলেন। এখন 2021 সালে তিনি হচ্ছেন বিধায়ক এবং তার বাবা একজন ব্যবসায়ী। তার বাবা অস্বীকার করে দিচ্ছেন ওই টাকা তার নয়। তাহলে বাকি থাকলো জীবনকৃষ্ণ সাহা এবং তার স্ত্রী টগর সাহা। তাহলে কি তাদের টাকা? প্রশ্ন করা হয়েছিল তার স্ত্রীকে। তার স্ত্রী টগর সাহার বয়ানও রেকর্ড করা হয়েছিল পিএমএলএ অ্যাক্টের সেকশন 50-তে। তার স্ত্রী কিন্তু সেখানে সোজাসুজি ইডির আধিকারিকদের জানিয়েছেন যে এই টাকা তারও নন, এবং শুধু তাই নন, এই টাকা যে জীবনের সেটা কিন্তু তার স্ত্রী বলে দিয়েছেন যে এই টাকাটা জীবনকৃষ্ণ সাহার গচ্ছিত রাখা টাকা। ফলে এরপর জবাব দেওয়ার একমাত্র দায়ী বর্তালো জীবনকৃষ্ণ সাহার উপরেই। কিন্তু জীবনকৃষ্ণ সাহা যে বক্তব্য দিলেন তার সঙ্গে কিন্তু বাস্তবের কোনো মিল নেই, বা তার বক্তব্য এক কথায় স্যাটিসফাই করতে পারেনি আয়োকে। অর্থাৎ এই 50 লক্ষ টাকা থাকতেই পারে তার অ্যাকাউন্টে, কোনো তাতে দোষ নেই, কিন্তু সেই টাকার আয়ের উৎস দেখাতে হবে একজন নাগরিককে, রাষ্ট্রের কাছে। কিন্তু জীবনকৃষ্ণ সাহা কিন্তু সেই আয়ের উৎস দেখাতে পারেননি। তার যে 50 লক্ষ টাকা যে অ্যাকাউন্টে পাওয়া গেছে, শুধু 50 লক্ষ নয়, প্রায় কোটির কাছে তার লেনদেন পাওয়া গেছে, এই আয়ের উৎস কিন্তু জীবনকৃষ্ণ সাহা দেখাতে পারেননি ইডির গোয়েন্দাদের। ফলে আয়ের বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়ে গিয়েছেন তারা। শুধু তাই নয়, আরও সম্পত্তির হদিশ পেয়েছেন, সেগুলোও আমরা আলোচনা করব। কিন্তু যখন তার স্ত্রী এবং তার বাবা যখন তার বিরুদ্ধে বয়ান দিলেন, তখন কিন্তু জীবনকৃষ্ণ সাহার উপরেই দায় বর্তালো এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, তিনি স্যাটিসফাই করতে পারলেন না। শুধু তাই নয়, গ্রেপ্তারির কারণে তিনি নিজে ইডির হাতে তুলে দিলেন। অর্থাৎ সেই পাঁচিল টপকে পালানোর চেষ্টা, সেই নাটকীয় মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা, তিনি আগের অতীত অভিজ্ঞতাতে শিক্ষা নেননি সেটা বোঝা যাচ্ছে। কারণ 2 বছর আগে মোবাইল ফেরে কোনো লাভই হয়নি। 2 দিনে সেই মোবাইল পাম্প দিয়ে জল পাম্প আউট করে সিবিআই মোবাইল উদ্ধার করে, সিএফএসএল মোবাইল পার্টির সমস্ত ডেটা রিকভারি করে, একেবারে ইন্ট্যাক্ট ডেটা পাওয়া গেছিল। জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করতে হয়েছিল। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে তিনি যে কোনো শিক্ষা নেননি বোঝা গেল এই দিনও। সেই নাটকীয় মোবাইল ফেলে দেওয়া, শুধু তাই না, একজন নির্বাচিত বিধায়ককে, জনপ্রতিনিধি, তাকে একজন সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের একজন জওয়ান হাত ধরে জঙ্গল দিয়ে নিয়ে আসছে কাদামাখা অবস্থায়। ভীষণ অস্বস্তিদায়ক এই দৃশ্য, বিশেষ করে শাসক দলের জন্য লজ্জার একটা ছবি। ফলে এটা কিন্তু শাসক দলের জন্য অবশ্যই ভালো বিজ্ঞাপন ছিল না। ফলে সেই জীবনকৃষ্ণ সাহার এই সমস্ত কর্মকাণ্ড করে তিনি খবরের শিরোনাম হলেন এবং ইডির কাছে তিনি নিজের গ্রেপ্তারির গ্রাউন্ড তিনি নিজে হাতে লিখে দিলেন। রিজন অফ অ্যারেস্ট যদি বলতে বলা হয় তাহলে কিন্তু তিনি নিজেই সেটা রচনা করে দিলেন। এরপরে তিনি গ্রেপ্তার হলেন। এখন তার যে আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতন যে সম্পত্তি আসছে, সেগুলো কিন্তু আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। কিন্তু জীবনকৃষ্ণ সাহার যে গ্রেপ্তারি সেদিন, এটা কিন্তু এক্সপেক্টেড ছিল। এবং আমি আপনাদের আরেকবার সেই চিত্রটা দেখাবো যেখানে জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে সেই 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সে ডিনাই করে যে আমার কাছে কিছু ছিল না, তবে বারবার পাঁচিলের দিকে উনি ছুটে যান। কেন পাঁচিল টপকানোর চেষ্টা করেন বা মোবাইল ছুঁড়ে ফেলার হঠাৎ করে চেষ্টা করেন? কারণ উনি তো জানেন যে এগুলো করে কোনোভাবেই মুখ রক্ষা হবে না।
তো এবং মানে উনি কি কারোকে কনসিল করতে চাইছেন, কোনো ব্যক্তি বা কিছু মানুষদের রাজনৈতিকভাবে যাদের প্রভাব রয়েছে এমন কোনো মানুষকে কি তিনি আড়াল করার জন্য এই চেষ্টাটা করছেন? দেখো, এই প্রশ্নটা তুলে দিয়েছে খোদ জীবনকৃষ্ণ সাহার অ্যাক্টিভিটি। তিনি এই ধরনের প্রশ্ন তুলতে বাধ্য করছেন আমাদেরকে, কারণ মোবাইল ছুঁড়ে ফেলছেন। তিনি একজন ইলেক্টেড এমএলএ, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি মোবাইল ছুঁড়ে ফেলছেন। যদি মোবাইল ছুঁড়ে ফেলে কোনো আখেরে যে কোনো লাভ হয় না, সেটা সবথেকে ভালো তারই জানার কথা, কিন্তু তিনি সে একই ঘটনা তিনি ঘটিয়েছেন। দেখো, এখন কেন তিনি মোবাইল ছুঁড়ে ফেলছেন, এই মোবাইলের ফের ফরেন্সিক এক্সামিনেশন হলে তিনি সেটা আরও ক্লিয়ার হবে। তবে তার মোবাইলে এমন কি আছে যেটা নিয়ে সন্দেহ দানা বাঁধছে, যে জন্য মোবাইল তিনি ছুঁড়ে ফেলছেন। দেখো, জীবনকৃষ্ণ সাহার মোবাইল ছোড়া বা তার পাঁচিল টপকানো, এইগুলো নিয়ে কিন্তু বিভিন্ন কটূক্তি উড়ে আসছে। কেউ বলছেন যে বিধায়কদের বাড়ির পাঁচিল বাদ থেকে আরও লম্বা করে দেওয়া উচিত, মস্করা করে বিভিন্ন রকম কটু মন্তব্য করা হচ্ছে। জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে রীতিমতো মিম ট্রোল হয়ে গিয়েছে। দেখো, তার গ্রেপ্তারির পর থেকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছিলেন জীবনকৃষ্ণ সাহার সেই কাদামাখা ছবি, তিনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, সেইগুলো নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে, সেগুলো নিয়ে মিম বানানো হয়েছে, ট্রোল করা হয়েছে তাকে। ফলে জীবনকৃষ্ণ সাহা কেন এই কর্মকাণ্ডগুলো করছেন, তিনি একজন নির্বাচিত বিধায়ক, যদিও তিনি গতকালকে আদালতে কিন্তু এগুলো অস্বীকার করেছেন। রাজেশ, আমরা শুনবো বক্তব্য যে ঠিক কি বলা হয়েছিল। আপনি মোবাইল কেন ফেলে দিলেন? আপনি মোবাইল কেন ফেললেন? মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি। আপনি মোবাইল কেন ফেলে দিলেন? আপনি মোবাইল কেন ফেললেন? শুনলেন তো, তিনি নাকি মোবাইল ছুঁড়ে ফেলেননি, তবে ছবি সচরাচর মিথ্যে কথা বলে না এবং আমরা ভিডিওতে দেখলাম খুব স্পষ্টভাবে। তবে জীবনকৃষ্ণের জীবনে কোথাও না কোথাও এই মোবাইল ফোন হচ্ছে বড় একটা বিড়ম্বনার কারণ। প্রত্যেকবার মোবাইল ফোনের জন্যই তিনি ধরা পড়ছেন, মোবাইল ফোনকে পরে ফরেন্সিকে দেওয়া হচ্ছে, সব তথ্য পাওয়া যাচ্ছে। আরও তথ্য আমাদের হাতে রয়েছে, যেমন দুটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, একটি বেসরকারি ব্যাংকের, যাতে বলা হচ্ছে 28/1/2019 2 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করা হয়েছিল, 17/9/2019 এবং 28/1/2019 3 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করা হয়েছিল। কার কাছ থেকে এসছিল সেই টাকা? সঞ্জিত মণ্ডল ডিপোজিটেড 5 লাখ টু জীবনকৃষ্ণ সাহাজ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে। দীপক দাস বলে একজন ব্যক্তি 12 লক্ষ টাকা জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে চাকরির জন্য জমা করে। 5 লক্ষ টাকা পরবর্তীকালে জীবনকৃষ্ণ সাহা তাকে ফেরত দেয় এবং সেই অঙ্কের যে টাকা সেটি একটি প্রাইভেট ব্যাংকে জমা পড়ে। এই টাকাগুলো কেন তার অ্যাকাউন্টে পড়লো, সেই প্রশ্নের উত্তরে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি জীবনকৃষ্ণ সাহা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট